পার্বত্য এলাকায় সাম্প্রতিক অস্থিরতার ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ৩ পার্বত্য এলাকা পরিদর্শন করেছেন। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে পার্বত্য অঞ্চলে সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর পাহাড়ের সম্প্রতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত বৃহস্পতিবার থেকে অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের জেলা খাগড়াছড়ি। শুক্রবার সকালে সেই অস্থিরতা শুরু হয় আরেক জেলা রাঙ্গামাটিতেও। দুই জেলায় দফায় দফায় সংঘর্ষে 4 জন নিহতের পর আজ দুপুর 2টা থেকে 144 ধারা জারি করা হয়। পাহাড়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের সড়ক ও নৌপথ অবরোধ চলছে। সকাল 6টা থেকে CHT ব্লকেট নামে এই অবরোধ শুরু হয়। অবরোধে 3 জেলায় দূরপাল্লার কোনো রকম যানবাহন চলছে না। শুক্রবার বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে 72 ঘণ্টার এই অবরোধের ডাক দেওয়া হয়। অন্যদিকে রাঙ্গামাটিতে বাস, ট্রাক ও CNG চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পরিবহন মালিক সমিতি। সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে পাহাড়ে অস্থিরতার ঘটনায় পার্বত্য এলাকা পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সকাল 11:56 স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি রাঙ্গামাটি পৌঁছায়। সেখানে জেলা প্রশাসক কার্যালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তারা। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে পার্বত্য অঞ্চলের সহিংসতার ঘটনার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর। দ্বিতীয় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আর পাহাড়ে সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। বাইরে থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য, এবং সেই জন্য একটা প্রত্যেক জায়গায় দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। অন্যদিকে ফেনীতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রাম অথবা পার্বত্য এলাকার কোথাও সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করার কথা সত্য নয়। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। সো এই বিষয়টি আসলে সত্য নয় এবং ইন্টারনেট বন্ধের বিষয় বা এই ধরনের সমস্যা কিছু সরাসরি সেখানে যারা আছে জেলা প্রশাসক আছে তাদের সাথে আমি কথা বলেছি এবং ওখানে ভুক্তভোগী কেউ থাকলে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা বলবো যে আপনারা যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা যোগাযোগ করে জেনে নেবেন এবং আমরা এই ধরনের কিছু অভিযোগ করার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ সত্যটা জেনে তারপরে এটা বলি, এটাও আমার অনুরোধ থাকে। দেশকে অশান্ত করার জন্য একটি মহল চেষ্টা করছে, তবে বাংলাদেশের মানুষ সতর্ক রয়েছে বলেও জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনৈতিক অধিকার অর্জনের পাশাপাশি অর্থনৈতিক মুক্তিও প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে সিরাজগঞ্জে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে সিরাজগঞ্জ, বেলকুচি, চৌহালি ও এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত স্মরণসভায় তিনি কথা বলেন। জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠায় এখন বিএনপির লক্ষ্য বলেও মন্তব্য করেন তারেক রহমান। ইউসুফ আলীর রিপোর্ট। গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে সিরাজগঞ্জের বেলকুচিতে স্মরণসভার আয়োজন করে বিএনপি। সেই আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে যারা আত্মত্যাগ করেছেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনৈতিক অধিকার অর্জনের পাশাপাশি অর্থনৈতিক মুক্তিও প্রয়োজন। শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলেই আমাদের সম্পূর্ণ মুক্তি আসবে না। রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসূ করতে হলে, এটির সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই এখন বিএনপির লক্ষ্য বলে মনে করেন তারেক রহমান। আমরা দেশকে আজ স্বৈরাচার মুক্ত করেছি,
স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে আমাদের লক্ষ্যের অল্প একটু অর্জন করেছে। আমাদের আরো বহু সামনে যেতে হবে, অনেক পথ বাকি আছে আমাদের চলার। এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যেটিকে খর্ব করা হয়েছিল, সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। যে কোনো আন্দোলন সংগ্রাম কিংবা দুর্যোগে বিএনপি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে বলে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি রাজনৈতিক দল হিসেবে আমরা বিশ্বাস করি জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। ইউসুফ আলী, মাই টিভি। এত তিতিক্ষা, এত সংগ্রাম, এত আন্দোলন। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সংস্কার করা হলে তা সর্বমহলে গ্রহণযোগ্য হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। ফখরুল বলেন, দেশে বিরাজনীতিকরণ চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। ইউসুফ আলীর আরেকটি রিপোর্ট। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনটা কোনো ছোটখাটো বিষয় না। এ সময় তিনি বলেন, সংবিধান কিংবা নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে দেশের জনগণের মতামতের ভিত্তিতে হলে তা সময় উপযোগী হবে। আমরা নিজেরাই এখন উদ্যোগ নিচ্ছি আমরা যে সংবিধানের কি পরিবর্তন হতে পারে। আমার অন্যান্য দলগুলো তারাও তাদের মধ্যে এই সমস্ত, যারা দায়িত্বশীল দল, তাদের এই সমস্ত কথাবার্তাগুলো আছে, সেগুলোকে নিয়ে তাদের চিন্তাগুলোকে একসাথে নিয়ে কাজ করে। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা নিঃসন্দেহে অত্যন্ত আপনার উঁচু দরের বিশেষজ্ঞ এক একজন। আমি ওদেরকে মনে করি যে তারা খুবই ভালো করবেন, কিন্তু সাথে মানুষের চাওয়াটাকে নিতে হবে। দুটো পথ আছে তো, একটা হচ্ছে আমি আপনাকে বললাম যে একটা গণপরিষদ করা, এটা একটা করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি পার্লামেন্টে ইলেকশনটা করে সেখানে আপনি সবগুলোকে নিয়ে এসে সেখানে কাজ করতে পারেন। দেশে ভিন্ন ধারার রাজনীতি চালু করতে চাইলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলেও দাবি করেন বিএনপির মহাসচিব। বিরাজনীতিকরণের প্রক্রিয়া এটা বাংলাদেশের জন্য কখনোই কোনো শুভ বয়ে আনবে না। তো দ্রুত যদি আমরা আশা করি যে গভর্নমেন্ট খুব দ্রুত সুন্দরভাবে রান করবে, একেবারে সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের আশা করা ঠিক হবে না। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। এদিকে গুলশানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আন্দোলন করতে গিয়ে যারা হতাহত হয়েছে তারাই প্রকৃত দেশপ্রেমিক। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা যদি নিঃস্বার্থভাবে এই লড়াইটা যদি না করতেন, তাহলে দেশও মুক্ত হতো না, আমরাও জেল থেকে বের হতে পারতাম না। এমনকি আজ যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে, সেটাও এই লড়াইয়ের কারণে। অর্থের পরিমাণ দিয়ে আপনাদের ত্যাগের মূল্য শোধ করা সম্ভব না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সদর দপ্তরে 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সফরের সাইডলাইনে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে, তবে ভারতের সঙ্গে টানাপোড়েন কাটাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিস্তারিত আমেনা হিরের রিপোর্টে। সব ধোঁয়াশা কাটিয়ে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সফর নিয়ে ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান কি কি বিষয় প্রাধান্য পাচ্ছে এবারের অধিবেশনে। তিনি তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, প্রযুক্তির টেকসই স্থানান্তর এবং ফিলিস্তিন সম্পর্কিত বিষয়সমূহ
তার বক্তব্যে উঠে আসতে পারে। উপদেষ্টা বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডি প্রশাসক, এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। এছাড়া যেটা আমি বলছিলাম যে কিছু পাইপলাইনে আছে, আর সেগুলো আমরা শেষ মুহূর্তে জানতে পারবো। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাইডলাইন বৈঠক হবে কিনা এমন প্রশ্নের জবাবও দেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, সম্ভাবনা নেই দুজনের সাক্ষাতের। ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদী একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। জয়শঙ্করের সাথে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে, মোটামুটি প্রায় নিশ্চিত। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করব সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে, বাংলাদেশ জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানানো এবং সংস্কার ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অঙ্গীকার ব্যক্ত করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমার ব্যক্তিগত খরচে ব্যক্তিগত ট্রিপের। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। গত ১৫ বছরে যারা বাধ্যতামূলকভাবে নিয়মতান্ত্রিক জুলুমের রাজনীতি করে দেশকে বিভীষিকাময় করে তোলার পায়তারা করেছিল, তাদের ফ্যাসিবাদিতা নষ্ট করে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতে হবে। সকালে সিজিএস সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে বক্তারা এসব কথা বলেন। এ সময় গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থা সংস্করণের পরামর্শ দেন আলোচকরা। আবু সাইদ অপুর রিপোর্ট। পরিবারের প্রতিটি সদস্যকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে দেশের জনগণকে সরকারের করণীয় ও দিক নির্দেশনা নিয়ে সংলাপের আয়োজন করার আহ্বান জানান। আসুন ছাত্র শ্রমিক জনতার এই বিপ্লবের লক্ষ্যকে আমরা দ্রুত বাস্তবায়ন করি। দুঃসময় কণ্ঠস্বর, স্বপ্ন বাস্তবতা শীর্ষক সংলাপের আয়োজন করে সিজিএস সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। সংলাপে গেল ১৫ বছরে যারা নিয়মতান্ত্রিক জুলুমের শিকার হয়েছেন তারা ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখতে চান সেই বিষয় নিয়ে বৈঠকে আলোচকরা তুলে ধরেন বাস্তবতা ও বর্তমান প্রেক্ষাপট। তবে দেশের মানুষের স্বপ্ন পূরণে ফ্যাসিবাদীদের সংস্কারের কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন এই উপদেষ্টা। সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তারপরে আমরা কি করব, কি করতে হবে, কেমন করে রাজনৈতিক ঐক্যমত গড়তে হবে, এগুলো অনেক বড় পরিসরের কাজ আমাদেরকে করতে হবে, সকলকে মিলেই করতে হবে। ফ্যাসিবাদী সরকারের সবকিছু বিলুপ্ত করে নতুন রাষ্ট্র সংস্কারের আহ্বান জানানো হয় সংলাপে। আর তা না করা হলে অতীতের মতো পরিস্থিতি হবে বলে জানান বক্তারা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আর তৈরি না হতে পারে, সেজন্য রাষ্ট্রের মৌলিক কাঠামোতে যদি পরিবর্তন না হয় তাহলে আসলে জেলেও সেই কদু হবে। গণভুত্থানের আকাঙ্ক্ষাটাকে আফোর্ড করার জন্য আমাদের ছাত্র জনতাকে এখানে ইনক্লুড করতে হবে, একই সাথে আমাদের সরকারকে আরো কঠোর হতে হবে। আমরা কোনোভাবে আমাদের এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান থেকে ব্যর্থ হতে দিতে পারি না। কতটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে লক্ষ্যটা হচ্ছে আমাদের রাজনৈতিক ঐক্যমত্য রাখতে হবে, একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে এই উত্তরণকালের জন্য। এছাড়াও সংলাপে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার সহ সংবিধান এবং নির্বাচনীয় কথা বলেন আলোচকরা। আমাদের সবারই উচিত যে যেই দুঃস্বপ্ন থেকে আমরা বের হয়ে আসছি, যেই রেজিম যেটা আমরা তো কোনোভাবেও চাই না যে এটা রেপিটিশন হোক, আর আমরা কোনোভাবেও চাই না যে এই সরকার ফেল করুক। সো আমরা উই আর হিয়ার টু হেল্প দিস গভর্নমেন্ট provided that the government feels that help is required. এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকেরই আমাদের ভূমিকা পালন করতে হবে, তা নাহলে কিন্তু এই অপূর্ণ আকাঙ্ক্ষা, বাসনা, স্বপ্ন, প্রত্যাশা যাই বলি অপূর্ণ থেকে যাবে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।
সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্টের বিচারকদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে তিনি কথা জানান। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে, আর বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও সারা দেশ থেকে আসা প্রায় ২,০০০ বিচারকদের উপস্থিতিতে সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে শুরু হয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের অভিভাষণ অনুষ্ঠান। সারা দেশ থেকে আসা বিচারকদের উপস্থিতিতে সুপ্রিম কোর্ট হয়ে ওঠে এক মিলন মেলা। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটাও নিশ্চিত করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। দুর্নীতি বিচার বিভাগের অন্যতম চ্যালেঞ্জ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব এবং বড় চ্যালেঞ্জ বলে আমি বিশ্বাস করি। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বক্তব্য রাখেন। বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। মানুষের আস্থার জায়গা বিচার বিভাগ। বিচার বিভাগকে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হলে সমগ্র বিচার বিভাগের সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম সংস্কার করে দেশের জনসংখ্যা ও মামলার সংখ্যা অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। নতুন বাংলাদেশে সততা, ন্যায় ও অধিকার বোধের বিচার বিভাগ হবে বলেও প্রতিজ্ঞা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানি অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি ২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ টন ইলিশ ভারতে রপ্তানি অনুমোদন দেয়া হলো। নুসরাত শারমিনের রিপোর্ট। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ২৪শে সেপ্টেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার দুর্গাপূজায় ইলিশ দেয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানো হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১১ই আগস্ট মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের এক বক্তব্যকে ঘিরে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছিল। দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশের বিশেষ সমাদর পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে। ২০১৯ সাল থেকে দুর্গাপূজাকে সামনে রেখে পদ্মা নদী থেকে ১,০০০ টনের বেশি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ৮ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতার দায়ে ফজলুল হক মুসলিম হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এ তথ্য জানান। এদিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ছাত্র শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে।
সারা দেশে বিচার বহির্ভূত হত্যা এবং মব জাস্টিস বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জমায়েত হয়ে সুষ্ঠু বিচার সহ 4 দফা দাবি উত্থাপন করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দ ব্যানারে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে পরে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, নিরাপত্তা শাখার গেটের তালা ভেঙে শামী মোল্লাকে মারধরের ঘটনা নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল বডির সদস্যদের ভূমিকা তদন্ত ও তাকে হত্যার ঘটনা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 14, 15 এবং 17 জুলাই বিশ্ববিদ্যালয়ে যে বর্বর হামলা চালিয়েছে ছাত্রলীগ এবং শিক্ষকদের একাংশ, তাদের সবাইকে 24 ঘন্টার মধ্যে নাম প্রকাশ সহ এবং বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কিন্তু দীর্ঘ 15 বছর এই স্বৈরাচারী শাসনের মধ্যে দিয়ে প্রত্যেকটা স্তরে স্তরে ছোট ছোট করে স্বৈরাচার তৈরি করে দিয়ে গেছে শেখ হাসিনা। সেই স্বৈরাচারকে আমরা এখন উৎখাত করতে পারি না। বাংলাদেশে আর কোথাও যেন মবকে দ্বারা একটা ফুলের টক্কাও মানুষ না পায়, সেইটা নিশ্চিত করাটা জরুরি। রাজধানী ওয়ারিতে 2 সহোদর খুনের ঘটনায় জড়িত অভিযোগে 3 জনকে গ্রেফতার হয়েছে ডিএমপি। ওয়ারি থানার একটি দল শুক্রবার ঢাকা জেলা সাভার মডেল থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। ফ্ল্যাট ক্রয় বিক্রয় নিয়ে পূর্বশত্রুতার জেরে 2 ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় বলে সংবাদ সম্মেলনে জানান ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেউদ্দিন। তিনি আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। পুলিশের ওপর জনগণের আস্থা ফেরাতে এলাকা ভিত্তিক মত বিনিময় সভা করা হচ্ছে বলেও জানান মোহাম্মদ সালেউদ্দিন। সরল মনে ল্যান্ড ওনারের কাছে এই দাবিটি করলে ল্যান্ড ওনার ক্ষিপ্ত হয়ে অসৎ উদ্দেশ্যে এক পর্যায়ে তার দলবল নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাদের 2 ভাইয়ের উপরে এবং তাদেরকে চাইনিজ কুড়াল, ছুরি এবং ব্যাটন দিয়ে তীব্রভাবে আঘাত করে। মাদারীপুরে সরকারি এতিমখানায় দেয়া হয় নিম্নমানের খাবার, প্রতিবাদ করলে করা হয় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ। নিয়ম অনুযায়ী 60 জন শিশু ভর্তি থাকার কথা থাকলেও বাস্তবে নেই তার অর্ধেকও। পাশাপাশি অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজে 15 বছর ধরে একই ঠিকাদারের মাধ্যমে খাবার সরবরাহেরও অভিযোগ রয়েছে। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দার রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। অত্যাচার, নির্যাতন আর নিম্নমানের খাবার দিয়ে আবাসিক হোস্টেল ছাড়তে জিনিসপত্র নিয়ে একের পর এক বেরিয়ে আসছে এতিম শিশুরা। তাদের ফেরাতে গেলে তোপের মুখে পড়ে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 2004 সালে 100 এতিম শিশুর থাকার জন্য মাদারীপুর মধ্য খাগড়ি এলাকায় গড়ে ওঠে মাদারীপুর সরকারি শিশু পরিবার। কাগজে কলমে 60 জন ভর্তি দেখানো হলেও বাস্তবে রয়েছে মাত্র 27 জন। এসব এতিমদের জন্য সপ্তাহে 2 দিন মাংসসহ প্রতিদিনের খাবারে আমিষ বরাদ্দ করা হয়। এতিমখানার ফ্রিজে মাছ মাংস থাকলেও তা জোটে না অসহায়দের। দেয়া হয় পচা ও নিম্নমানের খাবার। জামা কাপড় হলো একটা ছিঁড়ে গেলে ওইটা দিতে গেলে আবার একজন স্যার ছিল, সে বলতো যে এটা দেব না, তারপর মারধর করে পাঠাই দিত। আমরা অফিসে কিছু ব্যাগ, জুতা, এই যে শার্ট কি কিছু চাইতে গেলাম আমাদের থাবুর দিয়ে পাঠিয়ে দিত। মাঝে গরু পচাবি চালাম আর মাছ পচা গেছিল, আবার ডিমও পচা হয়েছিল। পোলাবান খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ছিল, তাদের হাসপাতাল নেওয়া লাগছে, তাদের জন্য আমরা আন্দোলনটা করছিলাম। এতিম শিশুর জন্য জনপ্রতি মাসে বরাদ্দ খাবার বাবদ 3000 টাকা, শিক্ষা সামগ্রী 350 টাকা, পোশাক 300 টাকা, প্রসাধনী 350 টাকা, চিকিৎসা 100 টাকা। এসব বরাদ্দ থাকলেও তার অর্থ চলে যায় দুর্নীতিবাজদের পকেটে। আমরা এই জায়গায় আগে ভালো খাওয়ান পাইতাম, কিন্তু হপায় থেকে গরু গোশত দেয় না। আগে দিত কিন্তু হপায় দিত না। আগের বড়রা থাকতে অনেক খাবার পাইতাম, গরু, মাছ ভাজা, তেল সবকিছু পাইতাম। এখন আমরা ঠিকভাবে ওইগুলা পাই না। রোদের ভিতরে একটু পাতা টোহায় আমাদের রোদের ভিতরে মাথা ঘুরায় পরে। এতিমখানার খাবার, চিকিৎসা সামগ্রী, পোশাক সহ বিভিন্ন সরঞ্জামাদি দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছে উত্তম কুমার পোদ্দার ও ভরতচন্দ্র ঘোষ নামে 2 ঠিকাদার প্রতিষ্ঠান। ঠিকাদারদের সাথে যোগসাজশ করে এসব অনিয়ম করে আসছে এতিমখানার কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে জানতে চাইলে দায়সারা উত্তর দেন এতিমখানা কর্তৃপক্ষ। না, আমি কখনোই নিম্নমানের কোনো পোশাক আমি এই জায়গায় ব্যবহার করি। আমি জিন্সের প্যান্ট, শার্ট আমি তাদেরকে চয়েস করি। ডিডি আছে, এডি আছে, সুপার আছে, তারা নমুনা দেখে আমাদেরকে বাছাই করে তারপর আমার মাল নেয়। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল
সেইগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরজমিনে তদন্ত করে সরজমিনে পরিদর্শন করে আমাদেরকে কড়া বার্তা দিয়ে গিয়েছে এবং ইতোমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশও করা হয়েছে। এরই মধ্যে তদন্ত করে অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করেছে জেলা সমাজসেবা অফিস। এই বিষয়ে ছেলেদের জবানের প্রেক্ষিতে আমরা গত 9 তারিখে এটার পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা অলরেডি হেড অফিসে দিয়েছি। এই অ্যাকশনটা এখনো পর্যন্ত এটা হয় নাই, হয়ে যায় এবং 4 জন বদলি হয়ে যায় বা তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলছি, যেটা নেয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে এতিম শিশুদের অমানবিক নির্যাতন করা হলেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা, ফলে এখানকার অনিয়ম যেন এখন নিয়মে পরিণত হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।